জামাতের, তিনি শহীদ, তার বাবা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, তার দাদা শহীদ হয়েছেন, তার পরিবারের ৪৭ জন মুক্তিযোদ্ধা, মা অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক। পরে দেখা গেল তার বয়স আসলে, বাবা ৭১-এ শহীদ হলে তার বয়স মানে ১০ বছর পরে তিনি জন্মেছেন। এটা নিয়ে আলোচনা যখন হচ্ছিল তখন দেখা গেল তার বাবা আসলে বেঁচে আছেন। মানে জামাত তো বলেছিল যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখবে। এরকম কি একটা মানে চিত্র তাদের সঠিক ইতিহাসের, মানে এই বক্তব্যগুলো আসছেই বা কেন? কেন মুক্তিযুদ্ধে এত বীরত্ব কথা প্রমাণের প্রয়োজনীয়তা মনে হচ্ছে? না, এইটাও মানে কি বলে, দেখেন এইসবের মধ্য দিয়ে কিন্তু আমি এই জন্যই বলছি যে জামাতের অনেক কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে। এই সংসদে আসলো, জনসমক্ষে যখন কি তারা বক্তব্য দেওয়া শুরু করলো, তখন প্রতিটা কথা মানুষ বিশ্লেষণ করা যখন শুরু করলো, তখন তো ইয়ে হলো যার মানে ৮১ সালে আহ, জন্ম, সে কিভাবে মানে তার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই সন্দেহটা আসলো। শহীদ হয়, শহীদ হয়। তারপরে তার দাদা, বাবা মুক্তিযুদ্ধ ৪৭ জন এবং সে নিজেও জুলাই যোদ্ধা। মানে তাদের মধ্যে তো এক ধরনের মানে অপরাধ বোধ কাজ করে এবং তারা বিব্রত থাকে যখন কি তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বলা হয়। এই জন্য ওইটাকে কাটানোর জন্য তারা নিজেরাও মুক্তিযুদ্ধ, তারা নিজেরাও স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছে, এই কথাগুলি বলে। এবং দেখবেন জামাতের কোনো কোনো নেতাদের নামের আগে অধ্যাপক এই কথাগুলো লেখা আছে, অথবা ডাক্তার। কিন্তু হিসাব করে দেখবেন যে কোনো বড় কোনো আহ, মানে কি বলে হয়তো শিক্ষকতা করেছে অল্প কিছুদিন কলেজে, শিক্ষকতা করলেই অধ্যাপক হয় না। অধ্যাপকেরও একটা লেকচারার থেকে একটা তার পদবি অনুযায়ী একটা সিনিয়রিটির উপর বেসিস করে এই অধ্যাপকটা হয়। কিন্তু অবলীলায় মানে ২ মাস চাকরি করছে সেটা অধ্যাপক হয়ে যাচ্ছে। এইগুলো হলো মিথ্যাচার করে একটা ধর্মের একটা লেবাস নিয়ে তারা এই রাজনীতিটা করছে। এবং তার এখন প্রকাশটা কিন্তু সংসদেও কিন্তু ঘটে গেল খুব, মানে ওই যে পর্দা কাহিনী নিয়ে, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, তারপরে এই যে মুক্তিযোদ্ধার যে বিবৃতিটা দিল, এটা স্লিপ অফ টাং হয় কি করে? এত বড় একটা বিবৃতি, একটা শব্দ দুইটা শব্দ স্লিপ অফ টাং হয়, কিন্তু পুরো একটা মানে গোছানো বক্তব্য সেটা স্লিপ অফ টাং হয় কি করে? তার মানে কি পরিমাণ মিথ্যাচার! একবার চিন্তাও করেনি যে এইগুলো মানে কোশ্চেন হবে, এগুলো নিয়ে তদন্ত হইতে পারে। তো তারা এগুলি করে যাচ্ছে। আমির হামজার মতন একটা গাড়ল ওয়াজ মাহফিলের মিথ্যাচার করে বেড়ায়, এই লোককে তারা নমিনেশন দেয়। মানে কি না করতেছে! মানে তারা গত নির্বাচনে আহ, জয়ের জন্য এক হিন্দু ভদ্রলোক ওই সাতক্ষীরা অঞ্চলে, সেখানেও তাকে দিল। এ বেচারারা হয়তো প্রাণের ভয় চিন্তা করছে যে ঠিক আছে, এখানে হইলে হয়তো সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে না। যাদের আদর্শ হচ্ছে ইসলামী শাসন কায়েম করা, সেখানে একজন হিন্দু ভদ্রলোককে কিভাবে নমিনেশন দেয়? আবার দেখেন ঠিকই ওই আহ, জামাতের নারীদেরকে মানে কি বলে নমিনেশন দিল না প্রত্যক্ষ ভোটে, কিন্তু আবার সংরক্ষিত আসনে তারা আবার নমিনেশন দিচ্ছে। মানে কোনোটার সাথে মিল নেই। তুমি যদি এমপি পদেই যদি না দাও, তাহলে প্রত্যক্ষ ভোটে দিলা না কেন? সংরক্ষিত আসনে কেন দিচ্ছ? তো জামাতের প্রত্যক্ষ এগুলি ভোটের জন্য হিসাব নারীরা করে বলা প্রস্তুতি হতো। ছিল না তাদের। তারপরে প্রত্যক্ষ দেখেন ভোটের জন্য নারীরা প্রস্তুত ছিল না, কিন্তু সংরক্ষিত আসনের জন্য তত প্রস্তুতির দরকার হয় না। আহ, এটাই তাদের এটা কারণ। এটা এটার জন্য প্রস্তুত, তাহলে ওটার জন্য মানে নীতিগত অবস্থানটাই খুব গোলমেলে। তারপরে দেখেন পররাষ্ট্র বিষয়ক একজন মাহমুদুল ইসলাম না কি জানি, তাকে ফরেন লিখে দিল তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তাকে পররাষ্ট্রমন্ত্রী করার জন্য সরকারকে। মানে সব বললাম না, তাদের সবকিছুই চাই। মানে ক্ষমতায় না আসার পরও তাদের যে অ্যাটিটিউডটা, গাড়ি বাড়ি সবকিছু তাদের লাগবে। এবং আপনি মনে আছে যে যখন নাকি আসনাত আব্দুল্লাহ বললেন যে গাড়ির কথা, যে উপজেলা পরিষদে তাদের পক্ষ যখন থাকবে তাহলে গাড়ি না কেন, তখন তিনি বললেন যে ছোটদের আবদার শুনতে হয়, রাখতে হয়। এইগুলি কি ধরনের কথাবার্তা? জনগণের টাকা অর্থ নিয়ে আপনি এই ছোটদের আবদার মেটাবেন? এটা কি হইলো? এটা কি আপনার পকেট থেকে দিচ্ছেন নাকি আপনার তহবিল থেকে দিচ্ছেন? এই এই দ্বিচারিতা, মিথ্যাচার সবকিছু মিলায় জামাতের যে রাজনীতিটা, এবং এটা ভালো হয়েছে, মানুষ দেখলো যে বিরোধী দলে আহ, অবস্থান নিয়েও তাদের যে পারফরমেন্স, তাদের যে বক্তব্য, তাদের যে সততা, সেগুলো এখন মানুষকে